গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নতুন নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প ছেলে ধরা। বাংলা সাহিত্য জগতের উজ্জ্বলতম জ্যোতিষ্ক হলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একাধারে যেমন ঔপন্যাসিক, সেই সাথে ছিলেন একজন প্রাবন্ধিক ও গল্পকার। তার বিখ্যাত কিছু উপন্যাস আজও বাঙালি পাঠকদের বিশেষভাবে মন কাড়ে। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি অপরাজেয় কথাশিল্পী নামেও খ্যাত। সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক ভিখিরির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এই জনশ্রুতি পুরানো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা। তাদের ছেলে পেলেই হয়তো পুলের তলায় পোতা যাবে। কারো মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে, কাল করে আয় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে, সে যে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল। এমনি কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল। এমনি যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, সেইটেই বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এ কল্পনাও তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র। খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দেয়, লোকজন জড়ো করেন, বলেন হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনি করে দিন যায়। সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠানে দাঁড়িয়ে বললে, শেষবেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, তোর কিছুই নেই। নেই না, আদায় করে আমি ছাড়ব। খুড়ি রান্নাঘরে কাজ করছিলেন, বাইরে বেরিয়ে এসে বললেন, তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে। হিরু বললে, আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনব। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে। তারপর মিনিট দুয়েক ধরে উভয়ের পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না। যাবার আগে হিরু বলে গেল, আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়ব। এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘর থেকে খুড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে। ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় মিয়া, এই নাও 2টি টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের। কাজ উদ্ধার করে দাও,
আরও বকশিস পাবে। টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে, কি কাজ বাবু? হিরু বললে, এ দেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ। তোমরা মনে করলে কি না পারো। বড় মিয়া চোখ টিপে বললে, চুপ চুপ বাবু, থানার দারোগারা শুনতে পাবে। শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে দুই ভাইয়ে দখল করে দিয়েছে, এর চেয়ে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বললে, কেউ চিনতে পারেনি? লতিফ বললে, পারবে কি করে? মাথায় ইয়া পাক বাঁধা, গালে গালপাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো। চিনবে কি? কোথায় পালালো তার ঠিকানা রইল না। হিরু তার হাতখানা ধরে ফেলে বললে, বড় মিয়া, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে, তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাও না ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হলো। লতিফ মাহমুদ দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরু। একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদ্দম্মা। মুখুজ্জি মশাই বসেছেন জলযোগে, সামান্য ফলমূল ও দুধ। বেতধাত একাদশীতে অন্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন। এমন সময় দরজা ঠেলে ঢুকলো দু ভাই লতিফ আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া গালপাট্টা, হাতে 6 হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদ্দম্মা চিৎকার করে উঠলেন, ও গো পাড়ার লোক, কে কোথায় আছো? এসো গো, ছেলে ধরা ঢুকেছে। সম্মুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঞ্চে খেলে। আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে, ও গো ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে। দৌড়ের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বললে, আর দেখো কি মিয়া, পালাও। পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজে মারল ছুট। লতিফ মিয়া শহরের আর কিছু না থাক, ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে। চক্ষের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশি এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কিন্তু ছুটলে হবে কি? পথ অচেনা, আলো এসেছে কমে। চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিক নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল। আবার সে মারে ডুব, আবার ওঠে, আবার মাথায় পড়ে ঢিল। লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় যে সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আরও সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইলে ওর গালপাট্টা কেন? ওর পাগড়ি কিসের জন্য? ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাট্টা একেধারে ঝুলছে, কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে। এসব কথা সে পাড়ার লোকেদের বলেই বা কখন, শোনেই বা কে? ততক্ষণে কতকগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মামুদ মিয়া,
তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে। হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগলো, তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো। তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই। গালপাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে। জিজ্ঞাসা করলুম, ও কার ছেলে চুরি করেছে? কে নালিশ করেছে? তারা বললে, তা কে জানে। ছেলে কই? তাই বা কে জানে। তবে এমন করে মারছ কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধহয় ও পাকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বলল, মরা হবে কেন? পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকের কাছে সমীচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাবারই সময় পায়নি। বললুম, ছাড় ওকে। লোকটাকে জিজ্ঞাসা করলুম, মিয়া, ব্যাপারটা সত্যি কি বলো তো? এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে। মুখুজ্জে দম্পতির ওপর কারো সহানুভূতি ছিল না। শুনে অনেকের করুণাও হলো। বললুম, লতিফ, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে, বাবু মশাই, আর এসব কাজে কখনো না। কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে বাঁচল এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে। ঝি যতই চেঁচায়, বেরো গো, কে কোথা আছো, ভূত আমাকে খেয়ে ফেললে, ভূত ততই তার মুখ চেপে ধরে বললে, মা গো, আমাকে বাঁচাও, আমি ভূত পেরেত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে উপস্থিত। আগের ঘটনা গায়ের সবাই শুনেছে। সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিলে। শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে, ছোট মিয়া, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয়, সত্যই আমাদের ওখানে ঘটেছিল। আজকের গল্পটি কেমন লাগলো তা জানাতে নিশ্চয়ই ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আশা করছি সকলেই আরজি করের ঘটনায় সমব্যথী। আমরা কেউই নেই। আশা রাখছি সামনের দিন ভালো আসবে, নিশ্চয়ই আমাদেরই জয় হবে। গল্প পাঠে আমি প্রিয়া। নমস্কার।